জোর গলায় বলতে পারি উনি একজন মিথ্যাশ্রী। মিথ্যাশ্রী একটা উপাধি দেওয়া দরকার। উনি যতবার কথা দিয়েছেন একটাও কার্যকর হয়নি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী। জীবন্ত লাশ বলি হলাম, এই বলি যেন আগামী প্রজন্মর শিক্ষক সমাজ বা সুধী সমাজ যেন না হয়, তার জন্য অবশ্যই একটা দৃষ্টান্ত শাস্তি হওয়া দরকার। যে অন্যায় কাজ করার জন্য, পাপ কাজ করার জন্য, অন্যায় বিরোধী কাজ করার জন্য একবার হলেও যেন ভাবে যে এটা অন্যায়, অতীতে এই শাস্তি হয়েছে। এত বড় দুর্নীতি যারা সংগঠিতভাবে করেছে তাদের চরমতম শাস্তি হোক। বিগত দিনে আমরা দেখেছি হরিয়ানায় চৌটালার কী ধরনের শাস্তি হয়েছে, মুখ্যমন্ত্রী চৌটালার, এবং এখানেও যদি সেই জিনিস চলে, এবং আমরা অবশ্যই চাইব যে সেই রকম অন্যায় করলে শাস্তি সে পাক, সে যেই হোক তার যেন শাস্তি হয়। হরিয়ানায় যেভাবে মুখ্যমন্ত্রীকে জেলে ভরা হয়েছিল, এই রাজ্যেরও মুখ্যমন্ত্রীকে জেলে ভরা হোক সেই দাবি তুলছেন আপনারা? তাহলে দেখুন, একটা কথা আপনাকে বলতে পারি যে আমি আমার কথাটুকু বলতে পারি যে আমরা বিগত দিনে দেখেছি যে অন্যায় করেছে যে শাস্তি পেয়েছে। এ রাজ্যে যদি যোগ্যদের সাথে অন্যায় হয় তার ফল ভালো হবে না। ডেকেছেন, সেই বৈঠকে কি আপনারা যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব, কিন্তু সেখানে আমরা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করব, আমাদের কেন এরকম হলো? আপনি সঠিক পদক্ষেপ নেননি, কেন নিতে পারেননি? আমরা যোগ্য, সংবিধানে বলা আছে কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়। কার কারণে আমরা সাজা পেলাম এটার উত্তর দিতে হবে আপনাকে। এবং আপনি কার পক্ষে আছেন, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে, এটা আপনাকে বলতে হবে। এটা আমরা প্রশ্ন করব, জোর গলায় প্রশ্ন করব। উত্তর যদি না দেন বারবার প্রশ্ন করব। একজন এর ইতিমধ্যেই হাতের শিরা কেটে দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আসলে এটা তো আমরা যোগ্য, আর যোগ্য যখন লাঞ্ছিত বঞ্চিত তখন তো এটা মেনে নেওয়া একবারই কঠিন। আর সেই নিজেকে মেনে না নেওয়ার কারণেই হয়তো এগুলো করে ফেলছে। কিন্তু এই অবস্থায় এটাই বলবো যে আমাদেরকে সংযত হতে হবে, কেন আমরা সভ্য জগতের মানুষ, আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর। আমরা সমাজ আজকে তো বুঝতে পারছে যে এই রায় একজন যে চায়ের দোকানের লোক বা চায়ের মাচার লোক বা যে মাঠের একজন চাষি, সেও কিন্তু এই রায়টাকে মেনে নিচ্ছে না যে ঠিক হয়েছে বা রায় যথাযথ রায়, এটা কিন্তু কখনোই বলছে না। সেইখানে দাঁড়িয়ে আমরা এটাই বলবো, আমার সমব্যথী এবং আমরা একই, তারা বলবো যে আমাদের সংযত হতে হবে। আর এখনও আমাদের শেষ হয়ে যায়নি। আমাদের জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখনও যোগ্যদের লিস্টটা তৈরি করে দেন, যেমন অযোগ্যদের হয়েছিল, যোগ্যদের করে দেন, রিভিউ করেন, অবশ্যই আমরা বেঁচে যাবো, এটা আমাদের আশ্বাস আছে। এখন দেখা যাক কোথায় জল গড়ায়। এসএসসি যারা স্যাগ্রিগেশন, যাদের উচিত ছিল ন্যায় প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা সঠিক উপায়ে, তারা কিন্তু সঠিক উপায়ে শিক্ষক নিয়োগ করেননি, তারা দুর্নীতি করেছে। এবং যখন তাদের স্যাগ্রিগেশন করতে বলা হলো তখনও তারা করলেন না। তাহলে আমরা কোন ভরসায় থাকতে পারি যে এই এসএসসি আবার পরীক্ষা নিয়ে দুর্নীতিমুক্তভাবে আবার সবাইকে অ্যাপয়েন্ট করবে? এরকম কোনো ভরসা নেই। একদিনের অবিশ্বাসী চিরদিনের অবিশ্বাসী। যারা একবার এই অন্যায় কাজ করেছে, যারা দুর্নীতির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারা আবারও দেবে। হ্যাঁ, সুবিধা হলো এদের এইটাই যে এর আগে যে ভুলগুলো করেছিল, যে ব্ল্যাঙ্ক ওএমআরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিল বা কাউকে রেকমেন্ডেশন নেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিল, অ্যাডমিট কার্ড নেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছিল, সেই ভুলগুলো হয়তো আর করবে না। কিন্তু দুর্নীতি হয়তো আরও বড় স্তরে হবে। পাকাপোক্ত চুরি হবে বলছেন, দুর্নীতি হবে একদম পাকাপোক্তভাবে। তারা এখন চুরিতে সিদ্ধহস্ত হয়েছে, আরও বড়োভাবে চুরি হবে। যেসব নেতামন্ত্রীরা টাকা খেয়ে যারা চাকরি দিয়েছিল, তাহলে আবার যদি সেই 16 সালের 23 লক্ষকে আবার পরীক্ষা দিতে বলা হয়, তাহলে আবার তো তাদের থেকে টাকা খাবে নতুন করে চাকরি দেওয়ার জন্যে। এবং এবার এটাও হতে পারে যে আগে থেকে হয়তো যাদের থেকে টাকা খাবে তাদেরকে আগে থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবে। যে ভুলটা আগের বার হয়েছিল, ব্ল্যাঙ্ক ওএমআর শিট রেখে এসেছিল, এবার আর হবে না। এখন তো গিয়ে আর উত্তর লিখতে হয় না, শুধু ওএমআরে গোল পাকাতে হয়, তাই না? উত্তরটা জেনে মুখস্থ করে গিয়ে শুধু ওএমআরে গোল পাকালেই তো তাহলে তারা 100% পেয়ে দেখবেন। এরপরে যারা দুর্নীতিতে থাকবে, যারা টাকা দেবে, তারা 100% পেয়ে চাকরি পাবে। আর যাদের যোগ্যতা আছে, যারা টাকা দিতে পারেনি বা পারবেও না আগামী দিনে কোনোভাবে, তাদের চাকরি থাকবে কিনা সেটা নিয়ে চিন্তার বিষয় থাকবে। আমার ফ্যামিলি কিংবা আমার সমাজ এটা কিন্তু বুঝতে পারছে না। কিন্তু আমার ফ্যামিলি যে
যে চিন্তার মধ্যে যাচ্ছে, এটার জন্য কিন্তু দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা এই এসএসসি যিনি আমাদের নিয়োগকর্তা, তিনি যদি সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের সঠিক ডকুমেন্টেশন দিয়ে আমাদেরকে বাঁচাতে পারতেন সুপ্রিম কোর্টে, কিন্তু এটা করলেন না। এর জন্য এই সরকার দায়ী। সরকার এখন শুধু বলছেন যে এসএসসি হচ্ছে অটোনোমাস বডি। এখন কেন বলছেন অটোনোমাস বডি? এটা তো আপনারা সবাই জানেন। এসএসসি মানে কি? এসএসসি মানে সরকার। এই এসএসসিকে কে চালায়? এই রাজ্যের সরকার। তো এসএসসি যখন এই রাজ্যের সরকার চালায়, তখন এই সরকার কিন্তু এই দায় এড়াতে পারেন না। সরকার এখন কি বলছেন? একে দোষারোপ করছেন, ওকে দোষারোপ করছেন। এটা তো রাজনীতির সময় নয়। তার মানে কি সরকার আমাদের নিয়ে রাজনীতি করছেন? সর্বোপরি আমরা বলছি, আমরা এই দুর্নীতির শিকার হয়েছি। এই সরকারের এই দুর্নীতির জন্যই আমাদের এতজন, এই 26,000-এর মধ্যে 18 থেকে 19,000 যারা যোগ্য আছি, তারা আমরা কি হলাম? পথে বসে গেলাম। আমাদের ফ্যামিলি, পরিবার, পরিজন সবাই আমরা পথে নেমে গেলাম। তাহলে এর দায় কে নেবে? এর দায়কে নিতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দাবি করছি এখনও সুযোগ আছে, এখনও সময় আছে। আপনি রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন করে এখনও আপনি যোগ্য এবং অযোগ্যদের সঠিক তথ্য বা সঠিক লিস্ট দিন। যেমনভাবে আপনি সন্তুষ্ট করতে পারবেন কোর্টকে, সেইভাবেই আপনি পদক্ষেপ নিন। এই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অতএব আপনাকে এটা করতে হবে। এটা যদি না করেন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এটা তো হিন্দু মুসলিম সবার চাকরি গেল। আসলে ওই রকম নয়, মানে চণ্ডীমূলে একজন কবি আছেন মুকুন্দরাম চক্রবর্তী, তো ইতিহাস বলছে না, ওটা জানি না সত্য মিথ্যা কেনা। ইতিহাস বলছে যে জমিদার মাহমুদ শরীফ ডিহিদার, উনি অত্যাচারী ছিলেন, মুসলমান অত্যাচারী ছিলেন। তো তিনার অত্যাচারে কবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তো সেই সময়কার লোকজন ওনাকে জিজ্ঞেস করেছিলেন অত্যাচারী কাকে বলে। তো তিনি উত্তরে বলেছিলেন যে অত্যাচারী কোনো জাতপাত হয় না। মানে কবির মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলেন যে অত্যাচারী মানে মুসলমান। কিন্তু যেহেতু জমিদার ডিহিদার মাহমুদ শরীফ ছিলেন, কিন্তু কবি এটা বলেই গিয়েছিলেন অনেক আগেই, চণ্ডীমঙ্গলের যুগেই, যে অত্যাচারী কোনো জাতপাত হয় না, অত্যাচারী সে অত্যাচারী। সেই জন্য এটা তো আর কিছু বলা যায় না। এই যুগের অত্যাচারী কে? আজকে দেখুন সমস্ত রাজ্যের যিনি কাণ্ডারি, যিনি দিক নির্দেশনায়, তিনি তো আমাদের মুখ্যমন্ত্রী। আর সমস্ত দপ্তরগুলোই তো ওনার নির্দেশনায় চলে। সেই জন্য ওনার দায়বদ্ধতাই বেশি। উনি কি জানতেন না আজ 6 বছর আমরা চাকরি করছি, 6 বছর চাকরি পর আজকে আমরা জানছি আমাদের চাকরি কোর্টের রায়ে চলে গেল। আজকে আমরা ফুটপাতে বসে আছি। আজকে মাথার উপর আমাদের ছাদ থাকছে না, সামাজিক সম্মান থাকছে না। আজকে আমাদের সংসার ধূলিসাৎ। তো এখানে আর কি বলবো মুখ্যমন্ত্রীকে ছাড়া? উনিই তো আমাদের গার্জেন, উনিই তো আমাদের অভিভাবিকা। উনি একমাত্র পারেন এখন পর্যন্ত আমাদের এই পথ থেকে তুলে আমাদেরকে আবার সেই আমাদের সসম্মানে আমাদের কর্মস্থানে ফিরে দিতে। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, দেখা যাক 7 তারিখ কী হয়। ভাবে যদি বাংলার মেরুদণ্ড শিক্ষক সমাজকে ভেঙে দেওয়া হয়, যারা শিক্ষিত যুবক যুবতী তাদেরকে যদি এইভাবে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হয়, তাদেরকে পুরো সমাজের মুখে প্রশ্নের সামনে পড়তে হচ্ছে যে তারা সত্যি কি যোগ্য, তাদেরকে উত্তর দিতে হচ্ছে আজকে। তারা নিজেদের ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে চোখে চোখ রেখে দাঁড়াতে পারছে না। সবার চোখে প্রশ্ন, তারা কি তাহলে সবাই অযোগ্য? তাহলে যোগ্যরা কেন এই প্রশ্নের সম্মুখীন হবে? তাহলে এই যদি প্রশ্নের সম্মুখীন যোগ্যদের হতে পারে, তাহলে ওনার ক্যাবিনেট যারা সবাই মিলে এবং এসএসসি যারা সকলে মিলে এই দুর্নীতি করেছেন, আপনি কি মনে করছেন বাংলার সমাজ তাদেরকে ক্ষমা করবেন? আগামী দিনে কিন্তু বাংলার সমাজ তাদেরকে ক্ষমা করবেন না। অযোগ্যকে বাঁচাতে গিয়ে অযোগ্যদের কারণে যোগ্যরা ভেসে গেল, শাস্তি দেওয়া হলো। কিন্তু সংবিধান তো বিরোধী কথা এটা, যে একজনকেও মানে দোষীকে বাঁচাতে, মানে নির্দোষকে বাঁচানোর জন্য দোষীকে শাস্তি দেবে, এটা তো ঠিক নয়। আর দোষীর জন্য যে নির্দোষ শাস্তি, এটাও ঠিক না। তাহলে আজকে আমরা নির্দোষ, আর দোষীর কারণে আমরা আজকে কী করলাম? শাস্তি পেয়ে গেলাম। এটা অবশ্যই একটা আমাদের পরে মানবিক একটা অত্যাচার, এটা হিসাবে নিচ্ছি। যে আমাদের ব্যথাটা কেউ বুঝলো না, আমাদের যে এত পড়াশোনা করলাম, আজকে আমাদের মেরিটটা আজকে আমরা কেউ বুঝতে চাইলো না, যে আজকে আমরা ওদের সঙ্গে চোরের কাতারে চলে গেলাম। আসলে তো আমাদের যোগ্যতা আছে, আমাদের একাডেমিক স্কোর, আমাদের পরীক্ষার কোশ্চেন আমার কাছে বলছি, আমার কোশ্চেন আমার কাছে আছে, আমার ওএমআর শিট আমার কাছে আছে, আমার অ্যাডমিট আছে, আমার ভাইবার প্রসেস, আমার এইটুকু সব প্রসেস আছে। এবং আমি কোথায় কত নম্বর পেয়েছি তাও ওয়েবসাইটে দেওয়া হয়েছিলো, সেটাও আমার কাছে আছে। এরপরে আমি কী করে বোঝাবো সমাজকে, বা আমি কী করে বোঝাবো কোর্টকে, বা আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে আমি যোগ্য?
মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের মুখ্যমন্ত্রী, আমরা বারবার দেখেছি উনি অনেকবার বলেছেন যে আমি মানবিকতা দেখাচ্ছি, এই করছি। যখন আমাদের মনে রাখবেন, যখন আমাদের হাইকোর্টে চাকরি গেল তখন বড় মুখ করে বলেছিলেন কারোর চাকরি যাবে না। তাহলে কেন আপনি আটকাতে পারেননি? আপনি তাহলে বলেছিলেন কেন কারোর চাকরি যাবে না? তাহলে আপনি যখন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে যখন সেগ্রিগেশন হয়েছিল তখন সেই সেগ্রিগেশন রায়টা কেন মানতে বাধ্য হননি? তার মানে কি আপনি যোগ্যদের পক্ষে ছিলেন না? আপনি অযোগ্যদেরকে আড়াল করতে গিয়ে আমাদের মতো যারা যোগ্য, আমাদের মতো ফ্যামিলি, আমাদের মতো সারা পশ্চিমবঙ্গের মানুষকে পথে নামালেন। এটার জন্য দায় আপনাকে নিতে হবে, দায় আপনি ঝেড়ে ফেলতে পারেন না। আপনি কেন অভিজিৎ গাঙ্গুলির রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন? এটা ঠিক হয়নি। আপনাদের ডোবানোর জন্যই কি? একদম। এটা তো সবাই জানেন যে যোগ্যদেরকে ডোবানোর জন্য অযোগ্যদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমারির পোস্ট তৈরি করা হয়েছিল। ক্যাবিনেটে কেন তৈরি করেছিলেন? ক্যাবিনেটে কেন এই পোস্ট তৈরি করেছিলেন? হ্যাঁ, আমরা জানি সেটা কোর্টের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে আপনি নিয়োগ করতে পারেননি, সে সুপার নিউমারির পোস্টে নিয়োগ করতে পারেননি, কিন্তু তৈরি করেছিলেন কেন? সেটার জন্য সুপ্রিম কোর্টে 8 তারিখে হিয়ারিং আছে সুপার নিউমারির ব্যাপারে, সেটা সবাই জানেন। কিন্তু আমাদের কাছে একটাই প্রশ্ন, আপনি বলছেন যে রাজ্য সরকারকে আরও সময় দেওয়া দরকার ছিল। আপনি কত সময় নেবেন? আপনি দুর্নীতির সময় পাচ্ছেন, কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর সময় পাচ্ছেন না। এত বছর ধরে আপনি দুর্নীতির সময় পাচ্ছেন, আর এখন বলছেন আমাকে সময় দেওয়া হলো না। এটা কি আপনি মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলছেন না অন্য মানুষ হয়ে কথা বলছেন? এই কথা আমরা বলছি, আপনার মুখ্যমন্ত্রী হিসাবে এই কথা আপনার মুখে মানাচ্ছে না। অতএব আমরা সমস্ত বৈধরা আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনি যদি সঠিক পদক্ষেপ এখনও না নেন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, সবাই এক হয়ে আমরা নামবো, এটাই আমরা দাবি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কারো চাকরি যাবে না, সবার চাকরি আমরা বাঁচিয়ে নেব, সেই কথা তিনি রাখতে পারলেন না, কি বলবেন সেটা নিয়ে? দেখুন, একটু আগে তো বললাম আমরা মিথ্যাশ্রী। আমি বলছি, আমি জোর গলায় বলতে পারি উনি একজন মিথ্যাশ্রী একটা উপাধি দেওয়া দরকার। উনি যতবার কথা দিয়েছেন একটাও কার্যকর হয়নি, কার্যকর করার ইচ্ছাই নেই, ওনার সেই ইচ্ছা শক্তিই নেই। উনি এবং এসএসসি দুজন মিলে যদি ভালোভাবে কাজ করত তাহলে এখন আমাদের এই অবস্থা হতো না, এই চরম দুর্দশা আমাদের হতো না। উনি যদি চাইতেন এই শিক্ষা ব্যবস্থাটাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সারা ভারতবর্ষের মধ্যে উন্নতি করা, সরকারি ব্যবস্থাকে উন্নতি করা, অনেক আগেই করতে পারতেন। সদিচ্ছা নেই। উনি কি জানতেন না যে আমরা 2016 পর আর কোনো নিয়োগ হয়নি? তাহলে আপনার সদিচ্ছা নেই, আপনি ঠিক করেননি, এই আপনার সিস্টেমটাই ভুল আছে। ওনার কাছে তো 1 লক্ষ চাকরি রেডি আছে। মিথ্যাশ্রী। আপনি এখন কি করে বলছেন যে 1 লক্ষ চাকরি রেডি আছে? তাহলে এই 1 লক্ষ চাকরিটা এতদিন দেননি কেন? এতদিন কি করছিলেন? এখন 1 লক্ষ চাকরির কথা কেন প্রতিশ্রুতি দিচ্ছেন? এটাও তো বড় প্রশ্ন। এতদিন কি করছিলেন? এত শিক্ষা ব্যবস্থা যে ভেঙে যাচ্ছে, এটার জন্য দায় কার? এটা দায় এড়াতে পারেন না, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি দায় এড়াতে পারেন না। এবং আপনার সাঙ্গপাঙ্গরা যারা আছেন, নেতা মন্ত্রীরা, তাদেরকেও আপনি সেই সময় যে দুর্নীতির সময় আপনি আটকাননি, তার ফল আমরা ভোগ করছি, আপনি না, আমরা ফল ভোগ করছি। সাধারণ মানুষ, আমাদের মতো শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি গ্রুপ সি যারা কর্মী আছেন, তাদের সবার ফ্যামিলিরা ভোগ করছে। এবং এই সমাজটা কোন দিকে চলে যাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ, আপনি বাইরে গেলে দেখবেন পশ্চিমবঙ্গের নামে ছিছি করছে। বাঙালি জাতির লজ্জা, এই বাঙালি জাতির লজ্জা হয়ে পড়ছে। আপনি যেখানেই যাবেন সেখানেই বলবে ও এখানে এই চলছে, তাহলে তার মানে কি? বাংলা জাতির লজ্জা। এটার জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী মমতা, আমাদের মুখ্যমন্ত্রী। এটার জন্য সর্বোপরি আমরা দায়ী করছি। এটার জন্য আমরা এবং আমি সবাই এবং যতগুলো আমরা বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছি, এটা জোর গলায় আমরা বলছি, এর জন্য দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসএসসি বলছে যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, কি বলুন বিষয়টা নিয়ে? দেখুন, নিয়োগ প্রক্রিয়া 3 মাসে শেষ করতে হবে এটা কিন্তু কোর্টের রায়ে বলা নেই। কিন্তু উনি প্রেস কনফারেন্স করে উনি নিজে বড় বড় কথা বললেন, আমি 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করব। আপনি পারবেন তো? আপনিও আরেকটা প্রতিশ্রুতি দিয়ে গেলেন, মিথ্যাশ্রী দিয়ে গেলেন। 3 মাসের মধ্যে আপনি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবেন তো? আপনাকে কেন আমি মিথ্যাশ্রী বলছি? আপনি প্রতিশ্রুতি বারবার দেন আপনি,
কিন্তু সেটাকে আপনি ফুলফিল করতে পারেন না। এই জন্যই আমি আপনাকে বলছি, আপনাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া দরকার। আপনার কি মনে হয় যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব? এই সরকার করতে পারবে? এই এসএসসি করতে পারবে? পারবে না। তাহলে এই 3 মাস স্কুল চালাবে কি করে? 3 মাস স্কুল চলবে কি করে? সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? এই ছোট ছোট বাচ্চারা, আপনার আমার ছেলেমেয়েরা, বাড়ির ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা শিক্ষা কোথায় পাবে? এটা তো মুখ্যমন্ত্রী দেখলো না। এটা ভাবতে হবে, এই দায়টা নিতে হবে। এই মুখ্যমন্ত্রীকে দায় ঝেড়ে নিতে পারেন না। মানে পৃথকীকরণের জন্য যে সময় বা গোটা বিষয়টা ঠিকঠাক করার জন্য সরকারকে যে সময় দেওয়া দরকার ছিল সেই সময় দেওয়া হয়নি। এটা সর্বৈবভাবে মিথ্যে কথা। কারণ হাইকোর্ট দীর্ঘ সময় দিয়েছে, কয়েক বছর সময় দিয়েছে, বারবার চেয়েছে স্যাগ্রিগেশন করে, পৃথকীকরণ করে নাম দিতে বলেছে, দেয়নি। শুধু তাই না, আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা লিস্ট বের করেছিলেন 5000 সামথিংয়ের, যারা দুর্নীতিতে সরাসরি একদম যুক্ত, তাদেরকে বের করে দিয়েছিলেন। তারা দীর্ঘ 4 মাস স্কুলে যায়নি, সেই লিস্টটাও কিন্তু এই সরকার মানেনি। এবং তারপরে তারা গেছিল, তাদেরকেও বাঁচাতে গেছিলেন সুপ্রিম কোর্টে। পরবর্তী সময় পুরো সেই কারণে প্যানেল বাতিল হলো, তাদের জন্য পুরো প্যানেল ভুগলো। এবং এখনও ওনারা গত 1 বছর, আপনি ভাবুন তো, 2024-এর 22শে এপ্রিল থেকে এই বছর এই দিন, যেদিন আমাদের গত 2 দিন আগে, অর্থাৎ এই এপ্রিল মাসেই আবার আমাদের যখন এই জাজমেন্টটা আসলো যে পুরো প্যানেল ক্যান্সেল হচ্ছে, 1 বছরে কি স্যাগ্রিগেশন করা যায় না? আর আমরা কি সবাই অন্ধ, না কালা, না আমাদের সব মন্দবুদ্ধি? মানে আমাদের কি মাথায় বুদ্ধি নেই? আমাদেরকে কি ভেবেছে যে আমরা কি, যে জাজমেন্ট হচ্ছে বা দিনের পর দিন যেগুলো কোর্টে যে লড়াই হয়েছে, উকিল যেগুলো বলেছে এসএসসির তরফের, তারা কোথায় বলেছে যে তারা স্যাগ্রিগেশন করতে চাইছে বা পারবে? তারা তো সবসময় বলেছে পারবে না। বরঞ্চ সিবিআই যে ডেটাটা হার্ড ডিস্কে স্ক্যান কপিটা জমা দিয়েছিল, সিবিআই যেটাকে মেনে নিচ্ছে, সেটাকে কিন্তু আমাদের এসএসসি তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানেনি। এবং মানেনি বলেই আজকে কিন্তু পৃথকীকরণ হওয়া সম্ভব হলো না। এবং তারা নিজেরা আমাদের ওএমআরগুলোকে নতুন বিল নিয়ে এসে 1 বছরের মধ্যে পুড়িয়ে ফেলেছে হার্ড কপিগুলো, আর সফট কপিগুলোকে তারা মানতে নারাজ। তাই আজকে কিন্তু পৃথকীকরণ হলো না, তাই আজকে পুরো প্যানেলটা কিন্তু ক্যান্সেল হলো না বলে মনে হচ্ছে। দেখুন, এখন আমাদেরকে যদি আইওয়াশ করার জন্য বলে 3 মাসে সব হয়ে যাবে, মুখ্যমন্ত্রী বলছেন 3 মাসে সব হয়ে যাবে, আবার ওইদিকে এসএসসি চেয়ারম্যান বলছেন না এত বড় প্রক্রিয়া, আবার 23 লাখ পরীক্ষা দিলে সবার টোটাল প্রক্রিয়া 3 মাসে কখনোই হওয়া সম্ভব না, সুপ্রিম কোর্ট কথা মোটেও বলেনি যে 3 মাসে হতে হবে। তা এই যে দ্বিচারিতা, মানুষকে বোকা বানিয়ে রাখার চেষ্টা, এই চেষ্টাটা মানুষ কিন্তু বুঝতে পারছে, একদম বুঝতে পারছি যে কি অন্যায় এ রাজ্যে চলছে। আর নিজের দোষের ভাগিদার অন্যকে বানানোর চেষ্টা, এগুলো ঠিক নয়। ওনারা দুর্নীতি করে যাবেন আর ওনারা ভাববেন যে আমরা স্বীকার করব না, বেঁচে যাব, সেটা হয় না। ওনারা স্বীকার না করলেও এখন মানুষ জানে, পশ্চিমবঙ্গবাসী, শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা পৃথিবীবাসী এখন জানে যে কিভাবে দুর্নীতি তারা করেছে। এবং আজকেও কিন্তু যারা যোগ্য, তাদের কাছে কোনো রকম তাদের জন্যে কেউ চিন্তা করছে না, কেউ ওয়ারিড নয় যোগ্যদের জন্য। আবার যে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় যে দুর্নীতি হবে না, এর গ্যারেন্টি কে দিতে পারে? এসএসসি যে একবার দুর্নীতি করেছে, আমরা নিশ্চিত সে আবার দুর্নীতি করবে। এই জন্য আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ, তারা যেন একটা প্যারালাল বডি তৈরি করে, যারা হয় এই এসএসসির বদলে তারা পরীক্ষা নিক, অথবা তারা এই এসএসসিকে বাইরে থেকে পুরো বা ভেতর থেকেই পুরো পরিচালনা করুক কীভাবে এসএসসি পরীক্ষা নিচ্ছে। এবং যেসব সেন্টারগুলো এতদিন এসএসসি পরীক্ষা নিয়েছে, সেই সব সেন্টারের বাইরে বেরিয়ে যে কোনো ন্যাশনাল পরীক্ষা যেসব সেন্টারগুলোতে হয়, সেই সব জায়গায় করা হোক, যাতে দুর্নীতি মুক্তভাবে পরীক্ষাটা হওয়া সম্ভব হয়। যাতে পরীক্ষা কেন্দ্রে তাদের উত্তর দিয়ে দেওয়া, যারা ধরুন টাকা দিয়ে চাকরি পেয়েছে বা পাবে, আগামী দিনেও হয়তো আরও টাকা দিয়ে চাকরি পাবে, তো তাদের যাতে উত্তর বলে না দেওয়া যায়, বা তারা আগে থেকে আনসার স্ক্রিপ্ট নিয়ে এসে বা কিছু নিয়ে এসে সেইটা জমা করে দিল তাদের ওএমআর শিট, সেগুলো যাতে না হয়, তার জন্যে আমার মনে হয় যে অন্তত 10-12 সেট পরীক্ষার কোশ্চেন করা উচিত। এবং অন্য কোনো এজেন্সির মাধ্যমে যে কোনো একটা সেট তার মধ্যে আসবে বা 2-4টে সেট আসবে, সেইভাবে পরীক্ষা করালে অনেকখানি দুর্নীতিমুক্ত হবে। কিন্তু তার বদলে যদি 1খানা বা 2খানা সেটের পরীক্ষা হয়, তাহলে টোটাল আনসার আগে থেকে বলা থাকবে, শুধু তারা গিয়ে গোলটা পাকাবে ওএমআর শিটে, এবং যেভাবে এর আগে দুর্নীতি হয়েছে আরও বিশাল আকারে দুর্নীতি হয়ে চাকরি পাবে।
7 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন 7ই এপ্রিল, আপনারা যাবেন? দেখুন, উনি ডেকেছেন ঠিকই, ওনাকে প্রশ্ন সবার করার আছে, কারণ উনি তো ওনার মতো একতরফা বলতে থাকেন, আমাদের মতন যারা টিচার রয়েছেন তাদের কথা উনি শোনেন না। তবে আমি জানি না যেতে পারবো কি না, তবে যদি আমি যেতে পারি তবে ওনাকে আমি প্রশ্ন করব যে উনি কিভাবে, ওনারও তো কেউ শিক্ষক ছিলেন, টিচার ছিলেন, তাহলে আর এই বাংলায় টিচারদের সবসময় রেসপেক্ট দেওয়া হয়, উনি কি করে সেই শিক্ষক সমাজকে এত নিচে নামাতে পারেন যেখানে পুরো শিক্ষক সমাজের সম্মান চলে যাচ্ছে? কি করে উনি একটা শিক্ষকতার মতন চাকরিকে পয়সা দিয়ে বিক্রি করতে পারেন, এবং কিভাবে উনি এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন এবং উনি নিজেও এই দুর্নীতির অংশ? তো ওনার কাছে প্রশ্ন এটাই থাকবেন, উনি কি শুধু মুখেই ভরসা দিচ্ছেন নাকি উনি যোগ্যদের জন্য কিছু করবেন? কারণ উনি বিগত দিনে যোগ্যদের জন্য একটা স্টেপও নেননি, একটাও না, একটা কথাও সুপ্রিম কোর্টে যোগ্যদের জন্য একটা কথা আলাদা করে বলা হয়নি যে যোগ্যদের বাঁচানো হোক বা চেষ্টা করা হোক। আজকে তাই আমরা ভুগছি, ওনার কারণে আমরা ভুক্তভোগী। তো ওনাকে এর ব্যবস্থা করতে হবে, না তো কিন্তু বাংলার সমাজ দেখছে, তারা কিন্তু এই ব্যাপারটাকে কখনোই ভালোভাবে নিচ্ছে না আর নেবেও না। এর জন্য ওনার কিন্তু আগামী দিনে বিপদ আসতে পারে। তাই শিক্ষক সমাজকে যেন উনি এইভাবে অপদস্থ না করেন, শিক্ষিত সমাজকে এইভাবে যেন ধ্বংস করার চেষ্টা না করেন। অন্যকে ধ্বংস করার চেষ্টা করলে কিন্তু নিজেকেও ধ্বংস হয়ে যেতে হয়। সবাই জানেন যে চাকরি করতে করতে হঠাৎ যদি চাকরি চলে যায় তার মানে কি বেতন চলে যাওয়া। যারা আমরা চাকরি করছি তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে আছি। যাদের লোন আছে, যাদের আরও অন্য কিছু আছে, সেই লোন শোধ করবে কি করে? অথবা আমাদের স্যালারি যদি এক্ষুনি স্টপ হয়ে যায় তাহলে তো যাদের লোন বাকি আছে, অনেক কিছু আছে, তারা তো চিন্তায় মরে যাবে। অথবা আমরাও দাবি করছি যে যতদিন আপনার সম্ভব নিয়ম অনুযায়ী, যতদিন আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেস যতদিন না কমপ্লিট হচ্ছে, আমরাও দাবি করছি স্যালারি দিলে খুবই ভালো হয়। আপনার নাম? রাজীব হাঁসদা। স্কুলে শিক্ষকতা করাতেন আপনি? আমি, আমার স্কুলের নাম নাদিয়াল হাই স্কুল, গার্ডেন ব্রিজ। এই যে সেখান থেকে আপনার এখন তো স্কুলে যাচ্ছেন না, সেই স্কুলের শিক্ষা কার্যক্রম সেগুলো কি চলছে ঠিকঠাকভাবে? দেখুন, আমার স্কুলে 3 জন ছিলাম 2016। সেখান আমার স্কুলের টিচার হচ্ছেন, মানে পার্মানেন্ট টিচার হচ্ছেন 11 জন। 11 জন থেকে আমরা 3 জন বেরিয়ে গেলাম, টোটাল কথা হলো পার্মানেন্ট টিচার 7 জন। তাহলে শিক্ষা ব্যবস্থা আবার ভেঙে গেল। ওই স্কুলে এমনি টিচারের সংখ্যা কম, 11 জন দিয়ে একটা স্কুল চলে? আপনি বলুন না, 11 জন দিয়ে একটা স্কুল চলবে না। তাহলে এই ক্লাস কে নেবে? ক্লাস মেনটেন করা এবং HM-এর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা, অনেক কিছু কাজ আছে। তাহলে এইগুলো মেনটেন হবে কি করে? শিক্ষা ব্যবস্থা তো ভেঙে ফেলেছে। শুধু আজকের জন্য, আজকে আমাদের চাকরি গেল, আজকে সে ভেঙে ফেলেনি, শিক্ষার ব্যবস্থা অনেক আগে ভেঙে ফেলেছে, শিক্ষা ব্যবস্থাটাকে অনেক আগে ভেঙে ফেলেছে। এটা আমরা বারবার দাবি করছি, এখনও সময় আছে আমাদের পক্ষে, আমাদের জন্য এখনও সুপ্রিম কোর্টে গলা পাঠান, এই যোগ্যদের পাশে দাঁড়ান, রাজনীতি, ফালতু রাজনীতি করবেন না। যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেল, কি অবস্থা এখন আপনাদের পরিবারের থেকে? আপনাদের পরিবারের লোকজন কি বলছে, কিভাবে চলছে আপনাদের এখন? আমরা তো এই রায়ের পরে একদম হতভম্ব। এটা তো অনাকাঙ্ক্ষিত রায়, দেশের সর্বোচ্চ আদালত থেকে এই রায় আমরা যা যোগ্য আমরা নিজে থেকে মেনে নিতে পারছি না। কারণ আমরা তো যোগ্য, আমাদের সমস্ত পেপারও আমাদের কাছে রেডি হয়েছে, তারপরেও আজকে আমরা সরকারের গাফিলতির কারণে, SSCর গাফিলতির কারণে এই পথে ভাসছি। তাছাড়া তো আমাদের কিছু করার নেই। এখন দেখা যাক কি করা যায়। কি ভাবছেন, কি করবেন? ভাবছি আমাদের যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, উনি তো আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি এর আগে হাইকোর্টে যখন বাতিল হয়েছে তখনও তিনি বলেছিলেন যে একজনের চাকরি যাবে না, তারপরে সেই আশ্বাস বাস্তবায়িত হলো না। এরপরে উনি 7 তারিখে ডেকেছেন, আমরা 7 তারিখে যাবো, এটা আশা রাখছি উনি ভালো কিছু করবেন। যদি আমাদের মনোবত সেটা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। কেননা আমাদের তো আর কিছু নেই, মাথার উপর কোনো স্বাদ নেই। আমাদের আগামী প্রজন্ম ধূলিসাৎ, আমাদের স্বপ্ন ধূলিসাৎ। আমরা অনেকে বড় বড় অঙ্কের লোনের মধ্যে আসি, এই অবস্থা আমরা জীবন্ত লাশ। সুতরাং আমাদের পরিবারগুলো আজকে ভাসছে। আজকে আমাদের বাড়িতে মানে একটা জীবন্ত যে কবরস্থ ব্যবস্থা, সেই জিনিসটা উঠে আসছে, যেটা আমরা সভ্য সমাজের কাছেও আমরা নিজেদেরকে মুখ দেখাতে পারছি না। আজকে চোরকে বাঁচাতে গিয়ে যোগ্যরাও চোর আখ্যায়িত হয়ে গেল। এটা তো এই গাফিলতির কারণেই হলো। কোথায় বাড়ি? আমার বাড়ি করিমপুর।
নাম আপনার? আমার নাম বাদল শেখ। কিসের শিক্ষকতা? আমি বাংলা বিষয়ের শিক্ষক ছিলাম। কোন স্কুল? আমি বর্তমানে বালিয়াশিয়া জুনিয়র হাই স্কুলে আছে, ওটা করিমপুর 1 ব্লকে অবস্থিত। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা বাবা আছেন, আমার মিসেস, আমার 1 বছর 8 মাসের একটা কন্যা আছে। আজকে আমরা সবাই মানে অথাই, একটাই রুজি আমার ইনকামের সোর্স, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। কাজ করতো না বাড়িতে? বাড়িতে আছে 2 দাদা আছে, তারা চাষবাস এগুলোর সঙ্গে আছে। সমস্ত ফ্যামিলিটা আমি দেখতাম। আজকে সেখানে দাঁড়িয়ে আজকে মানে দিশাহারা। আপনার চাকরি চলে গেছে, এটা বাড়িতে শোনার পরে কি অবস্থা হয়েছে? বাড়িতে তো মানে নিজেকে ধরে রাখতে পারছি না। বাড়িতে তো সেটা মানে এই অবস্থায় যে পরিস্থিতির যিনি শিকার, তিনি একমাত্র বলতে পারবেন যে এই পরিস্থিতি কেমন। যেমন যে আশু বিষে তাকে দংশায়নি, তা আশুর যে বিষ কী, মানে সাপের যে কী বিষ দংশানোর, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। যিনি ভুক্তভোগী তিনি এটা একদম বুঝতে পারবেন। তাছাড়া আপনার বাড়িতে বাবা মা আছেন, আপনার স্ত্রী আছেন, মেয়ে আছে, ছোট মেয়ে বাচ্চা, তাদের সবার খরচ এখন আগামী দিনে কিভাবে চালাবেন? এখন তো দিশেহারা, সেই হিসাবে তো আর এখন কিছু ভাবতে পারছি না। আর আমরা তো এই সময় এখন সেই মস্তিষ্কেও নেই, মানে আমরা তো এটা আশা করি না। আমরা যোগ্য, আমাদের সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে, ওই মাস শিট আছে আমাদের কাছে, সেটাও কোর্টের রায়ে আপলোড দেওয়া হয়েছে, সেটা আমরা করে নিয়েছি, স্ক্রিনশট করে নিয়েছি, বের করেছি, সেটা আমরা কোর্টে জমাও করেছিলাম আমাদের এসএলপির মাধ্যমে। তারপরে এই রায়, এখন জানি না কোথায় গিয়ে দাঁড়াবো, এখন অকুল সমুদ্রে ভাসছি।